ওয়েলকাম সবাইকে বেস্টকের আরেকটা নতুন এপিসোডে। আজকে বেস্টকের টিম চলে এসছে গ্রুপ নটিকার অফিসে কথা বলতে গ্রুপ নটিকার ম্যানেজিং ডিরেক্টর তৌফিক ওমর হাসান ভাইয়ার সাথে। কথা বলবো ভাইয়ার সাথে, জানবো মেরিটাইম ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের চ্যালেঞ্জেস এবং ফিউচার প্রসপেক্ট নিয়ে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। থ্যাংক ইউ নাহিদ ফর হ্যাভিং মি। Thank you for having us and thank you for having this conversation. Shipbuilding is a bold industry which is globally competitive, capital heavy. There are a lot of tech issues as well. So, Group Nautica journey ta ekhane kibabe shuru hoyechilo ebong kotota jatra par kore amra aschi? Thank you নাহিদ। গ্রুপ নটিকা আসলে একদিনে হয়নি, ইটস আ লং কোর্স অফ টাইম, যেটা সময় লেগেছে আমাদের এই গ্রুপ নটিকা হতে। সো গ্রুপ নটিকা অ্যাকচুয়ালি বার্থ হয়েছিল 1987-এ। So my father, who is the chairman of the group, so he left the sea in 1985, and he started his own venture in 1987. Prothom J company ta, working in the maritime survey and consultancy. From there, we had a lot of different companies added up eventually. আমাদের মানে যতগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু নিডস বেসড হয়েছে। প্রত্যেকটা প্রথম যেই অর্গানাইজেশনটা ছিল, যে কোম্পানিটা আমরা ফর্ম করেছিলাম, প্রথমটা ছিল ওটা ছিল মেরিন সার্ভে অ্যান্ড কনসালটেন্সি উপর বেসিস করে। তখন এই সার্ভিসটা দেওয়ার মতো বাংলাদেশে তেমন বেশি কেউ ছিল না, যার ফলে ওটাই প্রথম আমাদের অর্গানাইজেশন ছিল। আর সেকেন্ড আরেকটা যেই কোম্পানি করেছিলাম, যে মেরিন ইলেকট্রনিক সার্ভিস, যেটা আমাদের এখন একটা ফ্ল্যাগশিপ কোম্পানি, যেটা বাংলাদেশের মেরিটাইম ন্যাভিগেশন অ্যান্ড কমিউনিকেশন ইকুইপমেন্ট নিয়ে কাজ করার জন্য কোনো ফর্মাল বড় কোম্পানি ছিল না তখন। সো সেই জন্যই এই কোম্পানিটা ফর্ম করা হয়েছিল। ইভেনচুয়ালি আমরা লাইফ সেভিং ফায়ার সেফটি ইকুইপমেন্ট নিয়ে কোম্পানি ফর্ম করলাম 1993-তে, এবং ইভেনচুয়ালি এরপরে নেক্সট কোম্পানিজগুলা আমি যখন দেশে প্রথম ফেরত আসি 2009 সালে, এরপরে আস্তে আস্তে আমাদের বাকি সমস্ত কোম্পানিজগুলো আমরা ইভেনচুয়ালি ফর্ম করেছি। সবগুলোই কিন্তু শিপ বিল্ডিং বা মেরিটাইম মার্কেটে যে ধরনের গ্যাপ ছিল, এই গ্যাপগুলোকে অ্যাড্রেস করার জন্য ধাপে ধাপে বেসিক্যালি এটা হয়েছে। এটা একদিনে হয়নি। অপরচুনিটিসটা ছিল যেখানে কোয়ালিটি এনশিওর করার জন্য যেসব অপরচুনিটিস ক্রিয়েট হয়েছিল, যেখানে কিনা প্রপার কোয়ালিটেটিভ মানে প্রপার কোয়ালিটি এনশিওর করা কোনো কোম্পানি ফর্ম হয়নি তখন, ছিল না তেমন। সো ওগুলোকে অ্যাড্রেস করার জন্য আস্তে আস্তে আমরা এই কোম্পানিগুলোকে অ্যাড করেছি ইভেনচুয়ালি। সো ইভেনচুয়ালি কোর্স অফ টাইমে গ্রুপ নটিকা ফর্ম করে। এটা ইটস আ ব্র্যান্ড নেম দ্যাট হ্যাজ বিন কয়েন্ড ইন 2016, অ্যান্ড দেন ফ্রম দেন অনওয়ার্ডস আমরা এটাকেই বেসিক্যালি এখন আমাদের অর্গানাইজেশনাল ব্র্যান্ড হিসেবে আমরা ইউজ করছি। সবাই পরিচিত এই ব্র্যান্ডের সাথে, আশা করি। আমরা তো বেসিক্যালি এই মেরিটাইম ইন্ডাস্ট্রিতে যতগুলো স্টেক হোল্ডার্স আছে, ফ্রম গভর্নমেন্ট টু এন্ড ইউজার্স টু দ্য ডিফেন্স, ল এনফোর্সমেন্ট, সব সেক্টরে, কমার্শিয়াল মেরিটাইম, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, সব সেক্টরে বেসিক্যালি আমরা কাজ করেছি। ইভেন কমার্শিয়াল ফিশিং, যে আমাদের ডিপ সি ফিশিং ইন্ডাস্ট্রি, ওখানেও আমাদের প্রচুর ফুটপ্রিন্ট আছে, প্রচুর ক্লোজ কাস্টমার্স আছে, স্টেক হোল্ডার্স আছে। আমরা বেসিক্যালি যতগুলো অর্গানাইজেশন আছে আমাদের সবগুলোরই কাজ বেসিক্যালি ওদের প্রবলেমসগুলোকে রিসলভ করা, এবং এভাবেই বেসিক্যালি আমরা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসেবে কিন্তু আমরা সামনে এগিয়ে এসেছি। ফ্যান্টাস্টিক। সো গ্লোবাল কম্পিটিটিভনেস নিয়ে জানতে চাইবো, বাংলাদেশের মার্কেটে গ্লোবাল কম্পিটিটিভনেস আসলে কী কারণে? কস্ট এফেক্টিভ নাকি ফিনান্সিয়ালি, বা কোন কারণে আসলে আমরা সব থেকে গ্লোবালি কম্পিটিটিভ এই মার্কেটে? আসলে গ্লোবাল মার্কেটে আমাদের সব থেকে মোস্ট কম্পিটিটিভ পার্ট হচ্ছে কি, অবভিয়াসলি আমাদের লেবার কস্ট। আমাদের লেবার কস্ট ইজ ডেফিনেটলি ওয়ে চিপার দেন এনি আদার শিপ বিল্ডিং নেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমাদের বাংলাদেশের শিপ বিল্ডিং সেক্টরে কিন্তু মানে হাতে খড়ি কিন্তু এখনকার রিসেন্ট না, আমরা কয়েক শত বছর ধরেই কিন্তু একটা সিফেয়ারিং নেশন হিসেবে সারা পৃথিবীতে পরিচিত। চট্টগ্রাম যে পর্তুগিজ একটা পোর্ট ছিল, আশেপাশের সাথে প্রচুর ট্রেড হতো। সো বাংলাদেশের যে কালচারাল ডাইভার্সিটি যেটা এসছে, সেটা কিন্তু ওই মানে ট্রেডিংয়ের থ্রু দিয়ে এসছে। আর ট্রেডিং করার জন্য তো নৌকোর প্রয়োজন হয়। সো শিপ বিল্ডিং কিন্তু ওখান থেকে আমাদের জার্নি। লোকাল নলেজ অ্যাবাউট শিপ বিল্ডিং বাংলাদেশে অনেক বছর ধরে চলে এসছে।
এখনকার যেই মডার্ন শিপ বিল্ডিংয়ের কথা বলি, সেখানে আমাদের যে ইনল্যান্ড ভেসেলসগুলো যেগুলো তৈরি হয়, অনেক ভেসেলস কিন্তু তৈরি হয় প্রপার নকশা ছাড়া, হ্যাঁ। কিন্তু তাও কিভাবে আমরা মানে হাজার হাজার জাহাজ এরকম তৈরি করে গেছি অল দিস টাইম, এবং যেটা কিনা সাকসেসফুলি চলছে, হ্যাঁ। মেবি কনস্ট্রাকশনের দিক থেকে অত ডিউরেবল না, বাট ওগুলো চলেছে। সো মানে শিপ বিল্ডিংয়ে যে আমাদের যে সাহস, যে শিপ বিল্ডিং করার যে ইচ্ছা, অদম্য ইচ্ছা, ওগুলো আমরা ক্রিয়েটিভিটিটা সেটা আমাদের মধ্যে আছে ডেফিনেটলি, ন্যাচারাল ট্যালেন্টটা আছে। কিন্তু আমাদের যে কস্ট কম্পিটিটিভনেসটা, লেবার, চিপ লেবার, এটার জন্য আসলে একটা ধাপ পর্যন্ত এগিয়ে যাওয়া সম্ভব। এর বাইরে কিন্তু আরও অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু শিপ বিল্ডিংকে কম্পিটিভ করতে পারে। আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন ডেফিনেটলি শিপ বিল্ডিংয়ের জন্য কোয়াইট আইডিয়াল, কারণ চায়না তো অনেক দূরে, ইউরোপিয়ান মার্কেট বলি, মিডল ইস্ট মার্কেট বলি, ওটার জন্য চায়না অনেক দূরে। বাংলাদেশের মতো জায়গায় যদি শিপ বিল্ডিং সঠিকভাবে এই লো লেবারটাকে ব্যবহার করে যদি করা যেত, ডেফিনেটলি আমাদের গ্লোবাল মার্কেট পোটেনশিয়াল অনেক আছে। স্পেশালি আমাদের কম্পিটিটিভনেস আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে কি আমাদের দ্য সাইজ অফ ভেসেলস দ্যাট উই বিল্ড। আমাদের কিন্তু কিছু রেস্ট্রিকশনস আছে, আমরা অনেক বড় জাহাজ বানাতে পারি না। 10,000 ডেড ওয়েটের উপরে জাহাজ বানাতে গেলে আমাদের ওই পরিমাণ ড্রাফট নেই, যেটা নাব্যতা নেই, যেখানে কিনা আমরা অত বড় জাহাজ বানানোর আমাদের ক্যাপাসিটি নেই। বানালেও আমরা এটাকে ফ্লোট করতে পারবো না বিকজ অফ দ্য শ্যালো ওয়াটার অফ বাংলাদেশ। সো ওই সেক্টরে কিন্তু ছোট জাহাজ বিল্ডিংয়ের মধ্যে বাংলাদেশ কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। আমাদের দেশের যত লোকালি গভর্নমেন্টের যতগুলো জাহাজ আছে সব কিন্তু আমরা লোকালি বিল করেছি। বিআরডব্লিউটিসি বলি, টিএ বলি, আমাদের যে ইভেন ড্রেজার্স যেগুলো আছে সব বাংলাদেশে বিল করা। রিসেন্টলি গত 10-15 বছর 20 বছরের কথা বলি, সব কিন্তু বাংলাদেশেই বিল করা। আর পোর্ট ফ্যাসিলিটিসের ম্যাক্সিমাম জাহাজই কিন্তু এখানেই বিল করা। সো এটা করার আমাদের ক্যাপাসিটি আছে। কিন্তু সবথেকে বড় আমরা ইনকম্পিটিটিভ যেসব জায়গায়, সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি শিপ বিল্ডিং যদি একটা থ্রাস্ট সেক্টর, আমাদের এক্সপোর্ট ইনসেন্টিভ আছে, ওটা একটা কম্পিটিটিভনেস। এক্সপোর্ট ইনসেন্টিভ আছে 10% বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু এক্সপোর্ট করার জন্য আপনাকে শুধুমাত্র লেবার দিয়েই কম্পিটিটিভ হতে পারবেন না। লেবার একটা পার্ট, বাট আমাদের শিপ বিল্ডিংয়ের সবথেকে বড় ল্যাকিংস হচ্ছে গিয়ে শিপ বিল্ডিংয়ের যে মেজর মোস্ট এক্সপেন্সিভ পার্ট অফ দ্য ইকুইপমেন্ট, ওগুলো বাংলাদেশে তৈরি হয় না। যেমন গার্মেন্টসের ক্ষেত্রে যেটা হয়, যে আমাদের টেক্সটাইলস যে ক্ষেত্রে যেটা হয়, অসংখ্য পার্ট কিন্তু ইম্পোর্ট বেসড হয়ে থাকে, এবং এটার জন্য কিন্তু অনেক ধরনের ডিউটি ফ্রি সাপোর্ট কিন্তু ওরা পেয়ে থাকেন। শিপ বিল্ডিংয়ের জন্য কিছুই কিন্তু কেউ পাচ্ছে না। পেইন্ট বলেন, স্টিল বলেন, ওগুলোর জন্য কোনো স্পেশাল কোনো ডিউটি ফ্রি অ্যালাউন্স হয় না, আদার দেন স্পেশাল ভেসেলসের জন্য, যেমন নেভি আর্মি জাহাজগুলো বানানো ছাড়া আর কোনো স্পেসিফিক কোনো কনসেশনস নেই। সো যদি ওই ধরনের শিপ বিল্ডিংয়ের জন্য যেসব র মেটেরিয়ালসগুলো লাগে, যেভাবে আমরা গার্মেন্টস খাতকে একটা থ্রাস্ট সেক্টর হিসেবে চিন্তা করছি, আমরা যদি শিপ বিল্ডিং খাতকে যদি একটা থ্রাস্ট সেক্টর হিসেবে চিন্তা করি, এবং সেটা চিন্তা করে যদি আমরা আমাদের ওই ডিউটিসগুলোকে যদি একটু সহনীয় পর্যায়ে রাখি, এটার কথা চিন্তা করে যে আমাদের দেশের শিপইয়ার্ডগুলোকে আমাদের গ্লোবালি কম্পিটিটিভ করতে হবে, তাহলে কিন্তু শিপ বিল্ডিংয়ে একটা বিশাল বড় একটা বুম আমরা দেখতে পাবো। অ্যাবসলিউটলি, আমরাও সেটাই আশা করছি। সেটা আমাদের এটা আশা সরকারের পক্ষ থেকে। অ্যাবসলিউটলি। সো সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে সাস্টেইনেবল একটা ওয়েভ যাচ্ছে, গ্রিন টেক, হাইব্রিড ভেসেলস, সাস্টেইনেবল শিপ ডিজাইনস। এই ট্রেন্ডগুলোর সাথে গ্রুপ নটিকা কিভাবে নিজেকে সিঙ্ক করছে? খুব একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন। গ্রুপ নটিকার গত 5 বছরের যেসব টেকনোলজি নিয়ে গ্রুপ নটিকা কাজ করতে ইন্টারেস্টেড, সেটা কিন্তু আমাদের IMO 2050 SDG গোলসটাকে অ্যাড্রেস করে। আমরা কিন্তু এখন যা চিন্তা করছি তা কিন্তু সাস্টেনেবল বাংলাদেশের একটা ফুটপ্রিন্ট, সাস্টেনেবিলিটি ফুটপ্রিন্ট কথা মাথায় রেখে আমরা এখন মানে হ্যাফাজার্ড মানে বিজনেস অপরচুনিটি নিয়ে চিন্তা করছি না, বিকজ এটার কোনো লং টার্ম ভায়াবিলিটি নেই। আর সারা পৃথিবী এখন সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছে। আপনি যে শিপিংয়ের কথা যদি বলেন, বাংলাদেশ সরকার রিসেন্টলি, বাংলাদেশের সরকার কিছু স্পেসিফিক কিছু ডিপার্টমেন্টস আছে যারা কিনা অনেক প্রোগ্রামস করেছে, হ্যাঁ, মানে সেমিনার্স করছেন, ওনারা বিভিন্ন ধরনের প্রজেক্টস করছেন, যেখানে কিনা ওনারা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলছেন। বাট আমাদের এখন পর্যন্ত আমাদের মানে ইনল্যান্ড ওয়াটারওয়েজ বলি, পোর্ট অথরিটি বলি, বা সরকারি যতগুলো নৌযান ওন করার যেসব
সংস্থা আছে তারা এখন পর্যন্ত এমন কোনো প্রজেক্ট গ্রহণ করেননি যেগুলো কিনা সাস্টেনেবিলিটি নিয়ে আমরা মানে কাজ করতে বেটার কোনো ফুটপ্রিন্ট আছে। ফর এক্সাম্পল যেমন হাইব্রিড ভেসেলসের কথা বলি বা আমরা যদি ইলেকট্রিক ভেসেলসের কথা বলি, এটা নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনার মানে বহিঃপ্রকাশ দেখিনি আমাদের রিসেন্ট হ্যাঁ আসলে আমাদের এই কথাটা অবশ্যই আসতে পারে যে আমাদের কি সঠিক ম্যান পাওয়ার আছে কি না এটা নিয়ে অ্যাসেস করা, আমরা কি, বাট এখানে কিন্তু অনেক কাজ শুরু করতে হবে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু ইভেন আমাদের পাশাপাশি নেইবারও কিন্তু সাস্টেনেবল ভেসেলস বিল্ডিংয়ে অনেক দূরে গিয়ে গেছে, স্পেশালি গ্রিন শিপ বিল্ডিং বলুন, ইলেকট্রিক ভেসেলস বিল্ডিং বলুন, আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। কিন্তু শিপিং ক্ষেত্রে সেক্টরে অবশ্যই শিপ বিল্ডিংয়ে আমাদের থেকে তাদের এক্সপার্টিস বেটার বলে আমি মনে করি না। হ্যাঁ, অবশ্যই আমাদের বেটার কেপেবল ইন্ডিভিজুয়ালস আছে। আর আমাদের সাইজ যেহেতু দেশের সাইজটা যেহেতু ছোটো, আমাদের খুব অল্প জায়গার মধ্যে অনেক ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস আছে যাদেরকে কিনা আমরা মানে ইউজ করতে পারি এই বড় ওয়েভটাকে হারনেস করার জন্য, এই সাস্টেনেবল ওয়েভটাকে হারনেস করার জন্য। অনেক কাজ করার আছে, আমরা কিছু পার্টিকুলার R&D নিয়ে কাজ করছি, যেটা কিনা আমরা সময় হলে প্রকাশ করব। বাট আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে যে আমাদের সরকার এই সাস্টেনেবল শিপ বিল্ডিংয়ের পেছনে একটু নজর দেবেন। আমরা আমাদের লট অফ গ্রুপ অফ ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজের সাথে কাজ করছি, লট অফ ডিফারেন্ট R&D নিয়ে আমরা কাজ করছি, যেখানে কিনা আমরা স্পেসিফিক সাস্টেনেবল ship building, smaller boat building, ferries and small inland vessels, inland ferries and inland passenger vessels, ওসব ক্ষেত্রে যদি সাস্টেনেবিলিটি আনতে পারি তাহলে প্রচুর পরিমাণের গ্রিন হাউস গ্যাসের রিপ্লেসমেন্ট, GHG এমিশনস যেটা আমরা বলি, সেটা কমাতে সক্ষম হব, যেটা কিনা আমাদের গভর্নমেন্টের IMO SDG গোলস মিট করতে সহায়তা দেবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, এটা আমাদের এখনই কাজ করতে হবে কারণ বেশিরভাগ ইউরোপিয়ান নেশন এবং শুধু ইউরোপিয়ান এশিয়ান নেশন 2030 সালের মধ্যে IMOর যে গোলস আছে যে 1/3 অফ দ্য কার্বন এমিশন আমাদের কমাতে হবে, এটার পিছনে ওরা কিন্তু কাজ করছে। আমাদের কিন্তু এখন সময় নেই, এখন 2025 সাল চলছে, আর 5 বছরের মধ্যে যদি আমরা কোনো অ্যাকশনেবল প্ল্যানস যদি আমরা করতে না পারি, কিছু প্রজেক্টস যদি আমরা আমাদের মানে রোল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের কমিটমেন্ট টুয়ার্ডস দ্যাট SDG গোলস 2050 ওটা আমরা আমাদের ওই মাইলস্টোনসটা আমরা রিচ করতে পারবো না। সো এই মুহূর্তে আমাদের অবশ্যই কাজ করার দরকার এবং এটার পিছনে আমরাও অনেকটুকু কাজ করছি, আমাদের পাওয়ার ডিভিশন নিয়ে অনেকটুকু কাজ করছি স্পেশালি। আমরা আশা করছি যে আমরা সেই গোলসগুলো ফুলফিল করতে পারবো। Talking about skilled manpower, you were just saying যে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক কমপ্লেক্স, সো উই হ্যাভ কমপ্লায়েন্স, এক্সিকিউশন, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, এভরিথিং। সো আমরা আসলে স্কিল ম্যানপাওয়ারের দিকে কতটা পিছিয়ে আছি বা কতটা চ্যালেঞ্জিং অবস্থায় আছি এখন? আসলে স্কিল সেটস শিপ বিল্ডিংয়ে অনেক আছে। সো শিপ বিল্ডিং কিন্তু জাস্ট লোহা লক্কর পিটিয়েই একটা মানে লোহার বডি বানিয়েই পানিতে ভাসিয়ে দিলে এটা জাহাজ হয় না। এখন মানে মেরিটাইম টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে। একটা জাহাজ এখন একটা ইন্ডাস্ট্রির মতো, একটা কার্গো জাহাজ ইজ লাইক এ স্মল ইন্ডাস্ট্রি। একটা বড় কার্গো জাহাজ চিন্তা করতে গেলে ওটার মধ্যে অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট থাকে, মেরিনাইজ করা থাকে ওখানে ফর দ্যাট পার্টিকুলার অপারেশন। আর স্কিল সেটসের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের স্কিল সেটস দরকার। যেমন আমরা যদি বলি যে ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশনের জন্য স্কিল সেটস, দেন আপনার এই যে ইঞ্জিন ফিটিং করার জন্য আপনার স্কিল সেটস, পাইপ ফ্যাব্রিকেশন বা পাইপ ফিটিং করে স্কিল সেটস, হাইড্রোলিক ইকুইপমেন্ট হ্যান্ডলিং করার মতো স্কিল সেটস, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ওগুলো হ্যান্ডলিং করার মতো স্কিল সেটস দরকার। এছাড়াও যদি আমি একটা প্যাসেঞ্জার ভেসেলস বলি, ইন্টারনাল মানে অ্যাকোমোডেশন বিল্ড করার জন্য, বিউটিফিকেশন করার জন্য স্কিল সেটস দরকার, অটোমেশন করার জন্য স্কিল সেটস দরকার, লাইটিং, অটোমেশন। সো দেয়ার আর মেনি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে অসংখ্য ডিফারেন্ট মানে ডিপার্টমেন্টস আছে যেটার স্কিল সেটস আমরা শিপ বিল্ডিংয়ে ওটার রিফ্লেকশন দেখতে পাই। এটার জন্য ডেফিনেটলি ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশে আছে। বাংলাদেশের মানে সরকার কর্তৃক কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে, প্রাইভেট কিছু ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা কিনা ইন্ডিভিজুয়াল স্কিল সেটসগুলো দেওয়ার মতো ট্রেনিং দিচ্ছেন। বাট এটার ব্যাপারে আমরা কিছু সরকারের কিছু আরও কিছু দেখতে চাই যেটা কিনা আমাদের শিপ বিল্ডারদেরকে হেল্প করবে, যেখান থেকে শিপ বিল্ডাররা কন্টিনিউয়াস ম্যান পাওয়ার পেতে পারে। আরেকটা ইন্টারেস্টিং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি, শিপ বিল্ডিং গ্লোবালি এটা একটা স্কিলস বেসড জব।
সো একটা স্কিলড শিপ বিল্ডিং সেক্টরে একটা স্কিলড ম্যান পাওয়ার, সে ইলেকট্রিক্যালে কাজ করুক কিনা, সে মেকানিক্যাল হাইড্রোলিক যে কোনো সিস্টেমে কাজ করুক কিনা, তার কিন্তু গ্লোবাল একটা ডিমান্ড আছে। আপনি যদি ওয়ার্ল্ডের টপ শিপ বিল্ডিং নেশনের কথা বলতে যান, জাপান, কোরিয়া, চায়না, এই তিনটা দেশ ওয়ার্ল্ডের প্রায় 60-70% শিপ বিল্ডিং ওরাই করে থাকে। সো এদের কিন্তু একটা বিশাল মানে ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট আছে, স্পেশালি জাপান এবং কোরিয়ার। দে হ্যাভ আ ডিক্লাইনিং এজিং পপুলেশন। সো ওখানে আমাদের অবশ্যই ম্যান পাওয়ারদের অনেক কাজ করার স্কোপ আছে, কিন্তু অবশ্যই আনস্কিল লেবার পাঠানো যাবে না। আমাদেরকে স্কিল লেবারকে এমনভাবে ট্রেন করতে হবে যাতে আমরা ওখানেও কাজ করতে পারি, বাংলাদেশেও কাজ করতে পারি, যাতে আমরা বাংলাদেশকেও একটা পার্টিকুলার শিপ বিল্ডিং স্টাইলে, একটা পার্টিকুলার সেক্টরে বা একটা পার্টিকুলার সেগমেন্ট অফ ভেসেলস বিল্ডিংয়ে স্পেশালাইজ করতে পারি। কারণ জাপান, কোরিয়াতে যে ধরনের জাহাজ বানানো হয় আমরা তা বানাই না। সো আমাদের ডিমান্ড যেটা বাংলাদেশ থেকে জেনারেট হবে, সেটা কিন্তু একই ডিমান্ড কিন্তু জাপান, কোরিয়া থেকে হচ্ছে না। তারা অনেক হায়ার স্কেল মানে হায়ার লেভেল ভেসেলস বিল্ড করে। আমরা ছোটো ভেসেলসগুলোর মধ্যে যদি ফোকাস করতে চাই, আমাদের ম্যান পাওয়ার বিল্ড করে কিন্তু আমরা ওই শিপ বিল্ডিং মার্কেটস মানে ম্যান পাওয়ার মার্কেটস ইন দ্য লোকাল মার্কেট এবং বাইরের মার্কেট দুটোটা কিন্তু ধরতে পারি। And with that, we come to the end of another episode for BizTalk. Thank you আমাদের সাথে থাকার জন্য। সাথে থাকবেন, দেখা হবে আরেকটা এপিসোডে।